একটা গ্রাম যেখানে এক জঙ্গলের কাছে কেউ যায় না, কারণ সেখানে নাকি এখনো কিছু একটা বেঁচে আছে। মানুষ না, সে অন্য কিছু। পেঁচি। কে এই পেঁচি? কেন সে বছরের পর বছর ধরে ওই জঙ্গলে মানুষের জন্য অপেক্ষা করছে? চলো জানি আসল সত্যটা। আপনি দেখছেন অপরিচিত ক্যামেরা, যেখানে হরর মুভির রহস্য সহজভাবে তুলে ধরা হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। মুভির শুরুতে একটি কাপলকে দেখানো হয়, যারা একটি জঙ্গলে ঘুরতে এসেছে। এটি ছিল তামিলনাড়ুর আরানমানাই নামক এক জঙ্গল। সারাদিন ঘোরাঘুরি শেষে রেস্ট করার জন্য তারা একটি ক্যাম্প করে। এরপর তারা গাছের ডাল দিয়ে আগুনও জ্বালায়, কিন্তু কিছু সময় পর ডালগুলো প্রায় শেষের দিকে। তাই ছেলেটি গাছের ডাল আনার জন্য সামনে এগিয়ে যায়। যাওয়ার সময় সে একটি ত্রিশূল দেখতে পায়, যা সত্যি অবাক হওয়ার বিষয়। কেননা এই ভরা জঙ্গলে ত্রিশূল কোথা থেকে আসলো। এরপর সে ত্রিশূলটাকে পাশে রেখে দিয়ে একটি বড় গাছের সামনে গিয়ে কুড়াল দিয়ে ডাল কাটতে শুরু করে। আর অল্প কিছু সময়ের মধ্যে সে ডালটা কেটেও ফেলে। কিন্তু কিছু সময় পর সে দেখে যে গাছের যে জায়গা থেকে সে ডালটা কেটেছিল, সেই জায়গা থেকে কিছু একটা বের হয়ে আসার চেষ্টা করছে। এটা দেখে সে অনেকটাই ভয় পায়, আর সে তার গার্লফ্রেন্ডকে ডাকার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে কোনো রকম আওয়াজই বের হচ্ছিল না। এরপরই সেই গাছের ওই জায়গা থেকে কিছু একটা বের হয়ে তার হাতে এসে পড়ে। এরপর সেটা তুলে দেখে সেটা কালো রঙের এক ভয়ঙ্কর পুতুল ছিল। এরপরে সে হঠাৎ করে সামনে কিছুটা ভয়ঙ্কর কিছু দেখতে পায়, যা দেখে সে দৌড়াতে শুরু করে। কিন্তু সেই ভয়ঙ্কর জিনিসটা তাকে সেখানে মেরে ফেলে। এরপর তার গার্লফ্রেন্ড খেয়াল করে যে অনেক সময় হয়ে গেল, তারপরেও সে ফিরছে না। এটা দেখে সে সামনে এগিয়ে যায়, আর সেই অদ্ভুত কালো পুতুলটি সে দেখতে পায়। পুতুলটি হাতে নেওয়ার কিছু সময়ের মধ্যেই সেও ওই ভয়ঙ্কর জিনিসটাকে দেখতে পায়, আর সে জোরে চিৎকার করে ওঠে। এরপর আমরা বুঝতে পারি সেও হয়তোবা তার বয়ফ্রেন্ডের মতোই সেখানে মারা গেছে। এরপর আমরা 5 বন্ধুর এক গ্রুপকে দেখি, যারা ওই জঙ্গলেই ক্যাম্পেইন করার জন্য যাচ্ছিল। তাদের নাম হলো সেতু, চেরি, চারু, চরণ আর মিনা। এদের মধ্যে চরণ ও মিনা কাপল ছিল। তাদের সবার লক্ষ্য ছিল জঙ্গলের ওই রেস্ট্রিক্টেড জায়গাটা দিয়ে গিয়ে সেটাকে এক্সপ্লোর করা। এই জঙ্গলে চাইলে কেউ ঢুকতে পারবে না, এই জন্য তারা সেখানকার ফরেস্ট অফিসারকে ঘুষ দিয়ে একটা লোককে ঠিক করে, যে এই জঙ্গল সম্পর্কে ভালোভাবে জানতো এবং চিনত। আর এর নাম ছিল মারি। যাওয়ার সময় 5 জন এই মারিকেও তাদের সঙ্গে নিয়ে নেয়। এরপর যখন তারা গাড়ি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়, তখন মারির মেয়ে রাস্তায় গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন মারি গাড়ি থেকে নেমে এসে তাকে জিজ্ঞাসা করে, কি হলো আবার তোমার? তখন তার মেয়ে তাকে কাছে ডাকে, আর তার গলায় তাবিজ সহ একটি মালা পরিয়ে দেয়। মারি যখনই জঙ্গলে যায় তখন সেই মালাটি পরে যায়, কিন্তু আজকে সে এটা ভুলে গিয়েছিল, যার কারণে তার স্ত্রী তার মেয়েকে দিয়ে মালাটি তাকে দেওয়ার জন্য পাঠায়। এরপর মারি তাদেরকে বিদায় জানিয়ে আবারও গাড়িতে উঠে পড়ে, আর তারা জঙ্গলের উদ্দেশ্যে আবারও যাওয়া শুরু করে। যাওয়ার সময় মারি সে 5 জনকে বলে সামনে চেকপোস্ট রয়েছে, আর তারপর থেকে তারা গাড়ি নিয়ে আর যেতে পারবে না। এই জন্য তারা সেই চেকপোস্টের ওখানেই গাড়িটাকে রেখে দেয়, আর মারির গ্রামের পরিচিত একজনকে সে গাড়িটা দেখাশোনা করতে বলে। এরপর তারা হেঁটেই যাওয়া শুরু করে। কিছু দূর যাওয়ার পর মারি তাদেরকে থামিয়ে বলে, আপনাদের যদি কাউকে ফোন করার দরকার হয় তাহলে এখনই করে নিন, কেননা সামনে আর মোবাইলে নেটওয়ার্ক পাবে না। তখন মিনা বলে ওঠে, আমাদের কোনো রকম ইমার্জেন্সি দরকার বা বিপদ আসলে সেই ক্ষেত্রে কিভাবে যোগাযোগ করব। তখন মারি বলে, আপনারা যদি আমার কথাগুলো ভালোভাবে শুনে মেনে চলেন তাহলে আপনাদের কোনো রকম বিপদই আসবে না। এরপর তারা বেশ কিছু পথ পাড়ি দেওয়ার পর তারা একটি লেক দেখতে পায়, আর সেখানে মিনা ও চারু অনেক আনন্দ করে, আর সাথে তারা চিৎকার চেঁচামেচিও করতে থাকে। কিন্তু মারি তাদের চুপ করতে বলে, আর এই জায়গা থেকে সামনের দিকে এগিয়ে যেতে বলে, কেননা বনের জন্তু জানোয়ার তাদের চিৎকারে এখানে চলে আসতে পারে। এরপর তারা মারির কথা মতো সেখান থেকে উঠে পড়ে, আর সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তারা কিছু দূর সামনে যাওয়ার পর একটা ব্যারিকেড দেখতে পায়, যেখানে বেশ কিছু ঘণ্টা বাঁধা ছিল।
মারি বারণ করা সত্ত্বেও সেতু সেই ঘণ্টাগুলোতে হাত লাগায়, আর সঙ্গে সঙ্গে সেই ব্যারিকেড ঘণ্টাগুলো সহ ভেঙে পড়ে। এরপর তারা এই রাস্তাটি দিয়েই ভেতরে যেতে চাইলে মারি তাদেরকে আটকে দেয়। এতে মিনা অনেক রেগে যায় আর মারিকে অনেক কথা শোনায়। তাছাড়া তারা সবাই এই রাস্তাটা দিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু মারির এক কথা, আপনারা যদি এদিক দিয়ে যান তাহলে আমি আর আপনাদের সাথে যেতে পারবো না, আমি আমার পথে চলে যাব। এরপর আর কি করার, তারা বাধ্য হয়ে মারির কথা মতো অন্য রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। এই সময় মারি তাদেরকে আরেকটি কথা বলে, এই নিষিদ্ধ অঞ্চলটিতে কোনো দুষ্ট শক্তির বসবাস, এই জন্যই সেই জায়গাতে কেউ যায় না। এরপর তারা যাওয়ার সময় চারু পেছন থেকে কিছু একটার আওয়াজ পায়, আর সেই আওয়াজের পেছন পেছন সে যেতে শুরু করে। আর সে একটি গভীর খাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কোনো একটা শক্তি তার পেছন থেকে তাকে ফলো করছিল। চারু পেছনে তাকাতেই সেই শক্তিটা গাছের আড়াল হয়ে যায়। চারু যখনই সামনে আবার খাদটি দেখে, আর তখন তার পেছন থেকে সেই শক্তিটা তাকে ধাক্কা মারতেই যাবে, ঠিক সেই সময়ে মারি এসে তার ব্যাগ ধরে তাকে ধরে ফেলে। এরপর চারু অনেকটাই ভয় পেয়ে যায়, আর সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, কেননা সে সেখানে একা ছিল, তার পেছন থেকে কে ধাক্কা মারতে গিয়েছিল। বাকিরাও তার সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করছিল। এরপর জেরি তার সাথে হাসি ঠাট্টা শুরু করে, আর বাকিরাও তার সাথে সায় দেয়। এতে সবাই এই বিষয়টা ভুলেই যায়। কিছু সময় পর মিনা ও চরণ বসে থেকে গল্প করছিল, আর জেরিও সেখানে ক্যামেরা নিয়ে হাজির হয় তাদের ছবি তোলার জন্য। জেরি যখন ক্যামেরাতে পিক তুলছিলই, তখন মিনা ও চরণ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জেরি আবার ভাবে মিনা হয়তো গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, তাই সে বলে, তুমি ওখান থেকে বের হয়ে পোজ দাও, খুব সুন্দর ছবি আসবে। কিন্তু গাছের পেছন থেকে মিনা নয়, এক ভয়ঙ্কর কিছু একটা বের হয়। এটা দেখে জেরি খুবই ভয় পায়, আর সে সেই জায়গা থেকে দৌড়ে পালানো শুরু করে। এরপর সে সবাইকে বলে, এই জায়গাটি ঠিকঠাক নয়, মারি যা বলছিল তাই ঠিক, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত এখনই। কিন্তু বাকিরা কেউই তার কথাগুলো সিরিয়াসভাবে নিচ্ছিল না, তার এই কথাগুলো হাসি ঠাট্টা করে উড়িয়ে দিচ্ছিল সবাই। এতে জেরি অনেকটা রেগেই সেখান থেকে চলে যেতে লাগে। তখন আবার সে তো মজা করে বলে, তোর এতটাও সাহস নেই যে তুই এখান থেকে একাই চলে যাবি। তখন জেরি রেগে গিয়ে সেতুকে চ্যালেঞ্জ করে বলে, তোর এতই সাহস যখন, তাহলে ওই রাস্তাটা দিয়ে গিয়ে আবার এসে দেখা যেখানে মারি যেতে বারণ করেছিল। তখন সেতু তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে, আর চারুও তখন তার সাথে যেতে চায়। এদিকে মারি তাদের কথা শুনে ফেলে, আর সে তাদেরকে ওখানে যেতে বারণ করে। তারা দুইজনে মারির কথায় পাত্তা না দিয়ে যাওয়া শুরু করে। তারা যেদিক দিয়ে যাচ্ছিল ওই দিক দিয়ে গাছের সঙ্গে রেড কালারের ফিতা বেঁধে দেয়, যাতে তারা আবার ওই ফিতা দেখে দেখে আসতে পারে। তারা আরও কিছু দূর যাওয়ার পর একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পায়, আর সেখানে দুইজনেই ভেতরে যায়। ভেতরে গিয়ে তারা সেই অদ্ভুত কালো রঙের পুতুলটি তারা দেখতে পায়, আর চারু সেই পুতুলটা হাতে নিয়ে তার সাথে সেলফি তুলতে শুরু করে। আর সেলফি নেওয়ার সময় সে পুতুলের পরিবর্তে সে ওই ভয়ঙ্কর ডাইনিকে সেখানে দেখতে পায়। এরপর সে ভয়ে সেই পুতুলটাকে ছুঁড়ে ফেলে, আর সামনে জানালাতে গেলে ওই একই ডাইনিকে সে আবারও দেখতে পায়। এরপর চারু সেতুকে নিয়ে ঘরটির বাইরে আসে, আর তাকে সে কথাগুলো বলতে থাকে। তাদের সব কিছুই একটু আজব লাগছিল। এদিকে আমরা আবার দেখি তাদের পেছনে সেই ডাইনিটি দাঁড়িয়ে আছে। এদিকে আবার মারির তাদের জন্য চিন্তা হচ্ছিল, এই জন্য সে তাদের খোঁজ নেওয়ার জন্য যেতে চাচ্ছিল। চরণও মারির সাথে যেতে চায়, কিন্তু মিনা তাকে যেতে বারণ করে, আর মারির সাথে জেরিকে যেতে বলে, কিন্তু জেরি তো আগেই বারণ করে দেয় সে যেতে পারবে না। তাই চরণ আর মারি তাদের খোঁজ নেওয়ার জন্য যাওয়া শুরু করে। তারা ওই ব্যারিকেডটি পার হতেই চারুর চিৎকার শুনতে পায়, আর সামনে গিয়েই দেখে চারু রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছে। চরণ তখন চারুকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু চারু তখন হাসতে শুরু করে, আর পাশে গাছের আড়াল থেকে তখন সেতুও বের হয়ে আসে হাসতে হাসতে। এখানে বুঝতে বাকি থাকে না যে তারা এটা মজা করে করেছিল। এরপর মারি আর চরণ সেখান থেকে রেগে
সেখানে ফিরে আসা শুরু করে। আর তারা ক্যাম্পে ফিরে এসে যা দেখতে পায় তাতে তারা খুবই অবাক হয়ে যায়, কেননা সেখানে সেতু আর চারু আগে থেকেই বসে আছে। তারা তখন ভাবে যে চারু আর সেতু যেহেতু এখানে বসে আছে, তাহলে পেছনে তাদের সাথে কে আসছিল। এটা ভেবে যখন তারা পেছনে দেখে, দূরে এক গাছের আড়াল থেকে চারু তার মাথা বের করে আর হালকা মুচকি হেসে কিছু সময় পরে এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়। এরপর মারিয়নের দুশ্চিন্তায় তাদেরকে বলে যে সে এসে গেছে, আর সে এক পুরনো কাহিনী বলা শুরু করে। তাদের গ্রামে পেচি নামে এক মেয়ে ছিল, যে কেরালা থেকে জাদুবিদ্যা শিখে এসেছিল। সে আসার পর থেকেই গ্রামে বিভিন্ন রকমের আজব ঘটনা শুরু হয়। রহস্যময়ভাবে বিভিন্ন লোক মারা যেতে শুরু করে। সেতু আর চারু জঙ্গলের ভেতরে যে বাড়িটিতে গিয়েছিল, পেচি ওই ঘরটিতেই নরবলির মাধ্যমে শয়তানের পূজা করত। এই বিষয়টা গ্রামবাসীরা আস্তে আস্তে জেনে ফেলে, আর পেচিকে মারার জন্য সেই বাড়িটিতে যায়। কিন্তু পেচি তার কালো জাদুর মাধ্যমে সেই লোকগুলোকেই সেখানে মেরে ফেলে। কিছু লোক সেখান থেকে পালিয়ে এক সাধু বাবার কাছে যায়, আর সাধু বাবা তাদেরকে বলে যে পেচি অমরত্ব লাভ করার জন্য এইসব নরবলি দিচ্ছে। পেচি এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে তাকে সামনে থেকে কেউ মারতেই পারবে না, কেননা সে চোখের ইশারাতেই যে কাউকে মেরে ফেলতে পারে। এই জন্য তাকে মারতে হলে তার চোখের আড়ালে থেকে তার উপরে অ্যাটাক করতে হবে আর তাকে শেষ করে দিতে হবে। তাই তারা লুকিয়ে থেকে পেচির উপর আক্রমণ করে আর সেখানে তাকে মেরে ফেলে। আর সাধু বাবা পেচির আত্মাকে সেই কালো অদ্ভুত পুতুলের ভেতর বন্দি করে ফেলে। পেচির লাশটাকেও মাটিতে পুঁতে ফেলা হয়, আর সেখানে গাছের সাথে সে পুতুলটাকে পেরেক দিয়ে আটকিয়ে দেওয়া হয়, আর গাছের চারপাশে 4টি ত্রিশূল গেঁথে দেওয়া হয়। এরপর থেকে এই অঞ্চলটাতে যাওয়া নিষিদ্ধ করা হয়, আর সামনে ব্যারিকেড লাগিয়ে সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ বলা এক সাইনবোর্ডও লাগিয়ে দেওয়া হয়। এরপর বর্তমান সময় মারি বলে, যেভাবে হোক এই ডাইনিটা মুক্তি পেয়ে গেছে, আমাদের যে কোনোভাবে এখনই এই জঙ্গলটা ছেড়ে যেতে হবে। এইদিকে আবার জেডি বলে তার ক্যামেরাটা জঙ্গলের ভেতর কোনো এক জায়গাতে পড়ে গেছে, তাই সে ক্যামেরাটি নিতে যাওয়ার কথা বলে। মারি বলে যে ভাই, ওই ক্যামেরার কথা বাদ দাও, নিজের জীবনটা আগে বাঁচাও। কিন্তু জেডি বলে এই ক্যামেরাটার দাম অনেক, তাই সে এই ক্যামেরা নিয়ে তবে এখান থেকে যাবে। তাই সে একাই জঙ্গলের ভেতরে ক্যামেরাটি নেওয়ার জন্য যায়, আর মারি না যাওয়া সত্ত্বেও তার পেছন পেছন যাওয়া শুরু করে। কিছু দূর যাওয়ার পর গাছের উপরেই ওই ক্যামেরাটি সে পায়। এরপর সে ক্যামেরাটির রেকর্ডিং চেক করতে লাগে। এরপর সে যা দেখে তা দেখে সে অনেকটাই অবাক হয়ে যায়, কেননা সেই রেকর্ডিংয়ে শুধু জেরিকেই দেখা যাচ্ছিল, তার পেছনে থাকা মারিকে সেখানে দেখা যায় না। এরপর জেরি যখন পেছনে ঘুরে দেখে সেখানে মারি ঠিকই ছিল, কিন্তু রেকর্ডিংয়ে সেটা ওঠেনি। এরপরে আবার কিছু দূর সামনে থেকে আরেকটা মারি তাকে ইশারাতে বলে ওইটা আমি নয়, এটা বলেই সেখান থেকে সে দৌড়ে পালায়। এরপর জেরি ওই বহুরূপী মারিকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, আর হাঁপিয়ে এক গাছের নিচে গিয়ে বসে পড়ে। আর সে ভয়ে চিৎকার করতে করতে তার বন্ধুদের ডাকতে থাকে। এরপরে সে সামনে দিয়ে মারিকে দৌড়ে যেতে দেখে। জেরি তার পেছন পেছন দৌড়ে গিয়ে দেখে মারি গাছের দিক হয়ে দাঁড়িয়ে আছে। জেরি যখনই তাকে ঘুরিয়ে দেখে তখন সে ভয়ে হতভম্ব হয়ে যায়। আসলে সেটা মারি ছিল না, সেই পেতনিরই একটা রূপ ছিল। আসলে জেরি তখন যাকে ধাক্কা দিয়ে এসেছিল সেটাই ছিল আসল মারি, আর যে তাকে ইশারা করে এনেছিল এত দূরে সেটা ছিল এই পেতনির রূপ। সে তাকে বনের অনেক দূরে নিয়ে চলে এসেছে। এরপর জেরি সেখান থেকে দৌড়ে পালায়, আর সে ওই পেচিরই ঘরটা দেখতে পেয়ে সেই ঘরের ভিতরে চলে আসে, আর পেচি তাকে ঘরের ভিতরে বন্দি করে দেয়। জেরি অনেক জোরে জোরে চিৎকার করে, কিন্তু কোনো লাভ হয় না। তার আবার চশমাটির নিচে পড়ে যায়। সে যখনই চশমাটি আবারও পড়ে তখন সামনে দেখে সেখানে পেচি দাঁড়িয়ে আছে। এরপর জেরির উপর অ্যাটাক করে সেখানে তাকে মেরে ফেলে। এদিকে আবার মারি বেস ক্যাম্পে ফিরে এসে সব ঘটনা বলে তাদের। চরণ এসব শুনে বলে যে সে জেরিকে খুঁজতে যাবে, জেরিকে ছাড়া সে এখান থেকে যাবে না। তাই চরণ আর মারি আবারও জেরিকে খুঁজতে জঙ্গলের ভিতরে যাওয়া শুরু করে।
এরপর তারা কিছু দূর যাওয়ার পর একটা তাঁবু দেখতে পায়, আর সেখানে যাওয়ার পর একটি ক্যামেরা পায় তারা। সেই ক্যামেরার রেকর্ডিংয়ে দেখে সেই প্রথমে দেখানো কাপলরা কিভাবে মারা গিয়েছিল। এরপরই সেখানে চারপাশ থেকে এক অজানা হাসির শব্দ আসতে শুরু করে, আর তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। তারা বেস ক্যাম্পে ফিরলে সেতু মারিকে জিজ্ঞাসা করে যে জেরি কোথায় গেল। সেতু আর মিনা ভাবে যে মারি হয়তোবা জেরির কোনো ক্ষতি করেছে, এই জন্য তারা মারিকে বিভিন্ন রকম কথা শোনায়। আর এক পর্যায়ে সেতু তো মারিকে মেরেই দেয়। এদিকে আবার চারু একা একা হেঁটে হেঁটে জঙ্গলের ভিতরে যাওয়া শুরু করে, আর চরণ আর মিনা তার পেছনে যাওয়া শুরু করে। তারা সামনে গিয়ে দেখে যে চারু তার মাথা গাছের সাথে ঠুকছে। এরপর চরণ আর মিনা যখন তাকে ডাকে তখন চারু পেছনে ঘুরে আর কিছু একটা বলছিল। ঠিক তখনই কোনো একটা শক্তি তাকে নিয়ে চলে যায়। এরপর তারা দ্রুতই সেখান থেকে পালিয়ে যায়, আর মারি আর সেতুও এই বিষয়টা জানতে পারে, আর তারাও সেখান থেকে একসাথে পালানো শুরু করে। মারি সবার আগে দৌড়াচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে মারি দেখে যে তার পেছনে আর তারা নেই। ওই থেকে আবার আমরা দেখতে পাই তাদের তিনজনের সামনে আর একটা মারি ছিল। সেটা আসলে পেচির রূপ ছিল। সে তাদেরকে পেচির ওই ঘরের দিকেই নিয়ে যাচ্ছিল। সেতু আর মিনা এই বিষয়টি লক্ষ্য করে চরণকে ডাক দেয়, আর ফিতা দেখে বলে যে মারি আমাদের জঙ্গলের আরও ভেতরে নিয়ে যাচ্ছে। এদিকে মারি ভয়ে এদিক সেদিক যাচ্ছিল। হঠাৎই তার সামনে সে পেশি চলে আসে আর তাকে অ্যাটাক করতেই যাবে, কিন্তু হঠাৎ কি হলো যে সে অ্যাটাক না করে সেখান থেকে চলে গেল। তখন মারি চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, হঠাৎ করে পেশি তার কোনো ক্ষতি করলো না কেন। তখন সে বুঝতে পারে তার সে লকেটটাই তাকে পেশির হাত থেকে বাঁচিয়েছে। অন্যদিকে মিনা, সেতু আর চরণ সে বাড়ির সামনে চলে আসে, আর হঠাৎ করে তাদের পেছন থেকে মিনা গায়েব হয়ে যায়। এরপর তারা দেখতে পায় যে মিনা সে বাড়ির দরজার ওখানে অন্যভাবে দাঁড়িয়ে আছে। চরণ মিনাকে বাঁচানোর জন্য সে ঘরের ভেতর যেতে শুরু করে, কিন্তু সেতু সে ভুলটা করে না, সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। চরণ দেখে যে মিনা তার মাথা দেয়ালের সাথে ঠুকছিল, আর এইদিকে সেতু দৌড়ায়ে রেস্ট্রিকশন জায়গার প্রায় বাইরে চলে এসেছে। কিন্তু সে হঠাৎই জেরিকে দেখতে পায়, সে ঘায়েল অবস্থায় পড়ে আছে। তাই সে জেরিকে উঠায়ে ধরে নিয়ে আসছিল, কিন্তু হঠাৎই সে বুঝতে পারে সেখানে জেরি আর নেই। জেরির পরিবর্তে সেই ডাইনিটা আছে, আর ডাইনিটা তখনই তাকে মেরে ফেলে। ওইদিকে চরণ মিনাকে নিয়ে কোনোভাবে সেই ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, আর মারি তখন সামনে থেকে বের হয়ে আসে। মারি তখন বলে যে পেশি এইসব হত্যা করছে, তাদের যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বের হয়ে যেতে হবে, আর মারি তাদেরকে সাথে করে নিয়ে যাবে। কিন্তু চরণ আর মিনা কোনোভাবে যেতে রাজি হচ্ছিল না। তারা বলছিল, তুমি যে মারি সেটা আমরা কিভাবে বুঝবো। মারি তখন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে, যে পেশি তার উপরে অ্যাটাক করেছিল, কিন্তু তার এই লকেটটাই তাকে বাঁচিয়েছে। সে লকেট সম্পর্কে আরও বলে যে যারা পেশিকে মারতে গিয়েছিল তাদেরই বংশধর এই মারি। পেশির চোখের আড়ালে গিয়ে তাকে মারা একবারে অসম্ভব ছিল, তাই সেই পণ্ডিতই তাদের জন্য এই লকেটটা তৈরি করেছিল, যাতে তারা পেশির চোখের আড়ালে গিয়ে তাকে মারতে পারে। পেশির মৃত্যুর পর তার আত্মা যাতে তার পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য তারা সবাই এই লকেটটা পরত, আর সেই হিসেবে মারিও এই লকেটটা পায়। এই জন্যই মারি যখনই এই জঙ্গলে আসতো তখনই তার স্ত্রী তাকে এই লকেটটা পরিয়ে দিত, আর এখনও সে বেঁচে আছে এই লকেটটারই জন্য। এরপরেও মিনা তার কথা বিশ্বাস করছিল না, কিন্তু মারি বলে যে দেখুন, আপনাদের একমাত্র আমি এই জঙ্গল থেকে বের করে নিয়ে যেতে পারি। এই জঙ্গলের সেই ব্যারিকেডটা আমরা পার হলেই পেছি আর ক্ষতি করতে পারবে না আমাদের, তাই আমার কথা শুনুন আর আমার সাথে চলুন আপনারা। এরপর তারা একে অপরের হাত ধরে যাওয়া শুরু করে। এই সময় মারি বলে যে পিছন থেকে যে কোনো আওয়াজ আসলেও যেন ঘুরে না তাকায়। মারি আর চরণ সে সীমানাটা পার হতে পারলেও মিনা তা পারে না, সেখানে সে পড়ে যায়, আর হঠাৎই সেই ডাইনিটা এসে তাকে নিয়ে চলে যায়। তখন চরণ মিনাকে খোঁজার জন্য সে জঙ্গলের ভেতরে যেতে চাচ্ছিল, কিন্তু মারি তাকে ধরে রাখে শক্ত করে, যাতে সে যেতে না পারে। অনেক ধস্তাধস্তির পর চরণ সেখান থেকে জঙ্গলের ভেতর চলে যায়, আর তার গার্লফ্রেন্ডকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কাউকে খুঁজে পায় না, শুধু সামনে
সে পেঁচির আত্মা আর তার বন্ধুদের আত্মাকে দেখতে পায়, তো তারা কেউই তার ক্ষতি করছিল না। এরপরই হঠাৎ করে পেঁচি তার সামনে চলে আসে আর তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু কি যে হলো, তার উপর আর অ্যাটাক না করে সে চলে যায় সেখান থেকে। এরপর চরণ দেখতে পায় তার জ্যাকেটের সাথে মারির সে লকেটটা আটকে ছিল। আসলে যখন তারা ধস্তাধস্তি করছিল তখন মারির সে লকেটটা জ্যাকেটের সাথে আটকে যায় চরণের। এরপর চরণের এই লকেটের শক্তি সম্পর্কে উপলব্ধি হয় আর সেই লকেটটাকে হাতে বেঁধে নেয় আর সামনে যাওয়া শুরু করে। যাওয়ার পথে সে মারির মোবাইলটি দেখতে পায় আর সামনে একটি গাছের সাথে মারির দেহটি দেখে, যেখানে মারির গলা কাটা ছিল আর রক্তে তার শার্ট পুরো শরীর ভেজা ছিল। এরপর সেখান থেকে চরণ জঙ্গলের বাইরে চলে আসে আর সামনে রাস্তায় একটি জিপ গাড়ি দেখতে পায়। এরপর সে ওই গাড়ির সামনে গিয়ে হেল্প চায় আর সে দেখে যে ওই গাড়িটির ড্রাইভার অন্য কেউ নয়, সেই মারিরই বন্ধু ছিল। এরপর সে আবার হঠাৎ করে দেখে মিনাও বেঁচে আছে, সে গাড়িতে বসে আছে। তার মানে হলো তার বন্ধু চরণের আগেই মিনাকে সেখান থেকে উদ্ধার করে ফেলেছিল। এখানে আপনার মনে হতে পারে যে মুভিটি হয়তো বা এখানেই শেষ, কিন্তু আসল টুইস্ট তো এখানেই রয়েছে। মারির সেই বন্ধু চরণকে মেরে অজ্ঞান করে ফেলে আর চরণের যখন চোখ মেলে তখন সে দেখতে পায় সে পেঁচির ওই ঘরেই বাঁধা অবস্থায় পড়ে আছে। চরণ লোকটাকে বারবার মিনতি করে ছেড়ে দিতে বলে আর মিনার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে তার কথা কিছুই শোনে না। অবাক করার বিষয় হলো মিনাও এই লোকটার সাথে এসব বিষয়ে মিলিত আছে। আসলে পেঁচি যখন মুক্তি পেয়েছিল তখন পেঁচিরই আগের কোনো এক অনুসারী এই বিষয়টা জানতে পেরেছিল আর সেই লোকটাই এই দুইজনকে এই বিষয়টা নিয়ে বলে। পেঁচির মৃত্যুর আগে তার অমরত্ব লাভের জন্য আর 13 জন নরবলির প্রয়োজন ছিল, তার মধ্যে সে যখন মুক্তি পায় তখন সে দুটোকে তো মেরে ফেলেছে আর মাত্র 11টা বাকি ছিল। পেঁচির আত্মা ওই জঙ্গলের সীমানা থেকে বাইরে আসতে পারবে না আর বাইরে এই অঞ্চলের লোকেরাও সহজে ওই জঙ্গলে যায় না। এই জন্য মিনা চরণকে প্রেমের জালে ফাঁসায় আর তাদেরকে এই জঙ্গলে নিয়ে আসে। এছাড়াও মারিকে ওই মিনাই মেরে ফেলেছিল গলা কেটে। এরপর চরণকে ওই বাড়িটিতে ফেলে রেখেই মিনা ও সেই লোকটা চলে যায় আর আমরা তো জানি চরণের সাথে এখন কি হবে। এরপর আমরা মুভির শেষে দেখতে পাই আর একটা গ্রুপও এই জঙ্গলে আসতে চলেছে আর এটা হয়তোবা মুভির সিকুয়েল হিসেবে আসবে, যা পেঁচি পার্ট 2। এই ছিল পেঁচি মুভির ভয়ঙ্কর গল্প। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে বলো নতুন এক্সপ্লোরার হিসেবে আমি কেমন করলাম আর পরের ভিডিওতে কি ইমপ্রুভ করা উচিত আমার। আর এমন হরর এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করে অপরিচিত ক্যামেরার সাথেই থাকো।